কৃপণের বাড়ির ফলার না আচালে বিশ্বাস নেই। যে মামলা একটার সময় সমস্ত মামলা শেষ হয়ে গেছে, পুরো সেকেন্ড হাফটা ছিল, তা মাননীয় বিচারপতিরা মামলা শোনেননি, বলেছেন সময়ের অভাব। বেলা 3টের সময় মামলা শেষ হয়ে গেছে, তা মাননীয় বিচারপতিরা শোনেননি, বলেছেন সময়ের অভাব। 2022 সালের 28শে নভেম্বর থেকে 13ই মে 2025 পর্যন্ত এই দীর্ঘ সময়ে তারা মামলাটা শোনার জন্য সময় করে উঠতে পারেননি। এটা আমাদের কাছে খুব বিশ্বাসযোগ্য বলে মনে হয়। 1 সেপ্টেম্বর মামলা ছিল, তা মামলা হয়নি, যেহেতু মাননীয় বিচারপতিদের এজলাসে অনেক গুরুত্বপূর্ণ মামলা ছিল। তা আগামীকাল মামলা বেলা 2টো থেকে হচ্ছে এবং প্রধান বিচারপতির অনুমোদন নিয়ে হচ্ছে। কাজে আমরা আশা করি এই মামলার হিয়ারিংটা আগামীকাল শুরু হবে। আপনারা যতই সম্ভাবনা দেখেন, অতীতে নতুন নতুন বাহানা দেখেছে গোটা দেশ। স্যার বলছি, সেই জায়গায় কোন ভরসায় আশাবাদী হবেন সরকারি কর্মচারী বা পেনশন হোল্ডাররা? আমাদের এই মুহূর্তে কেন্দ্র এবং অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীরা, প্রায় সব রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা, দু একটা বাদে, তারা কিন্তু 58% ডিএ পাচ্ছেন। তা আমরা 18%। এবার পেয়েছিলাম 1/1/2018 থেকে 15%, আর 1/1/2019 থেকে 25% পুরনো বেতনক্রমে। যে ষষ্ঠ বেতন কমিশন, তার 4 বছরের বর্ধিত বেতনের যে টাকা, সেটা রাজ্য সরকার স্রেফ মেরে দিয়েছেন, আমাদের দেন। তারপরে কর্মচারীদের একটা সভা ডেকেছিলেন, সেখানেও ছড়া কেটে বলেছিলেন ওরা পাবে, এরা পাবে না, তা হবে না, তা হবে না। কমরেড সরকারে আসার পর তিনি আন্দোলন না করে দাবি পূরণের গল্প তো ছেড়েই দিন, দাবি করার অধিকারটুকুই কেড়ে নিয়েছেন। যদি অন্তত 5% বেনিফিশিয়ারি এগিয়ে আসতেন, তাহলে কিন্তু আজকে আমাদের মামলার দিনের আগে বিনিদ্র রজনী যাপন করতে হতো। আপনারা তো এই মামলার সার্বিক বিরোধিতা করছেন, কর্মরত কর্মচারীদের কাছে গিয়ে পরিষ্কার বার্তা পৌঁছে দিচ্ছেন যে এই মামলায় আর্থিক সহযোগিতা করলে বা কোনো রকমভাবে সহযোগিতা করলে তাদের প্রতিহিংসামূলক বদলি, মিথ্যে মামলা ইত্যাদির সামিল হতে হবে, যেহেতু এটাকে তারা সরকার বিরোধী মনে করছে। তাহলে আপনারা ঘোষণা করুন যে এই মামলার রায় কার্যকর হলে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যারা সদস্য, তারা এই মামলার রায়টার যে সুফল সেটা নেবেন না। ডিএ মামলা সোমবারে শুনানি নিয়ে একটা বড় টার্ম শোনা যাচ্ছে যে আর সেটা হলো স্যার পার্ট হার্ড। এটা নিয়ে যদি কিছু একটু বিস্তারিত বলেন। পার্ট হার্ড মানে হচ্ছে যে আংশিক শোনা হয়েছে আর বাকিটা বাকি আছে, অর্থাৎ মামলাটা শুরু হয়েছে, তার অংশ শোনা হয়েছে, বাকিটা বাকি আছে আর কি, যাতে মামলাটা পরবর্তী বেঞ্চে যাতে মামলাটা হয়, এই জন্য পার্ট হার্ডটা লেখা হয়। এখন পার্ট হার্ড হলো কি বা হলো, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কারণ কলকাতা হাইকোর্টে এরকম মামলার কথা আমি জানি, যে মামলায় পরবর্তী বেঞ্চের মাননীয় বিচারপতি বলেছিলেন পার্ট হার্ড ইজ নট হার্ড। কাজেই এটা মাননীয় বিচারপতিদের উপর নির্ভর করে। তবুও পার্ট হার্ড মানে আমরা এটুকু আশা রাখতে পারি যে এই মামলাটার হিয়ারিংটা হবে। এটা খুব বেশি, তবে সবথেকে বেশি গুরুত্ব সেটা হচ্ছে এবারই প্রথম মামলাটায় জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পিকে মিশ্রর বেঞ্চ প্রধান বিচারপতির কাছে সুপ্রিম কোর্টের অনুমোদনের জন্য পাঠিয়েছিলেন। এখন ঠিক কী কারণে অনুমোদনের জন্য পাঠিয়েছিলেন এটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু গত 1 সেপ্টেম্বর মামলাটা জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পিকে মিশ্রের বেঞ্চে উঠেছিল, কিন্তু মাননীয় বিচারকরা বলেছিলেন যে আজকে আমাদের বেঞ্চে এমন অনেক মামলা রয়েছে যেগুলো শুনতেই হবে, কাজেই আমরা ডিএ মামলার জন্য সময় দিতে পারছি না বলে ডেটটা হয়েছিল। এখন সম্ভবত এটা হয়েছিল এমন কিছু মামলা সেদিন জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পিকে মিশ্রের বেঞ্চে দেওয়া হয়েছিল, যে মামলাগুলো সেদিনই শুনতে হবে। যেমন ধরুন যদি বেল পিটিশনের মামলা থাকে, সে তো শুনতেই হবে। কাজেই সম্ভবত প্রধান বিচারপতির অনুমোদনের জন্য এই কারণেই পাঠিয়েছিলেন মাননীয় বিচারপতিরা, যাতে 8ই সেপ্টেম্বর মানে আগামী কাল যাতে বা অন্য কোনো মামলা মানে শুনতেই হবে এরকম কোনো মামলা ওই বেঞ্চে সেদিন না দেওয়া হয়, সম্ভবত এই কারণে। এবং যেহেতু প্রধান বিচারপতির বা মাননীয় প্রধান বিচারপতির অনুমোদন এসে গেছে, কাজেই আমরা আশা করছি যে আগামী সোমবার মামলার শুনানি হবে। স্যার পার্ট হার্ড হিসেবে মামলাটি চিহ্নিত হয়েছে, তার মানে এর অর্থ হলো স্যার এবারে শুনানিতেও হেস্তনেস্ত হওয়ার সম্ভাবনা একটা প্রবল, সেই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, কৃপণের বাড়ির ফলার
না আচালে বিশ্বাস নেই। 2022 সালের 28শে নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে মামলাটা চলছে। আমরা প্রতিদিনই এক রাশ আশা নিয়ে দিল্লি যাই। আমাদের কলকাতা থেকে 3 জন আইনজীবী যান, সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অ্যাডভোকেট ফিরদৌস শামীম, অ্যাডভোকেট গোপা বিশ্বাস, এবং সুপ্রিম কোর্টে আমাদের থাকেন সিনিয়র অ্যাডভোকেট রহিব রহুম, আর থাকেন অ্যাডভোকেট আলী রহিম এবং অ্যাডভোকেট অন রেকর্ড শেখর কুমার। কিন্তু কার্যত গত 13ই মে 2025 পর্যন্ত আমরা তারিখ পেয়ে এসেছি, কার্যত মামলাটা কোনো অগ্রগতি হয়নি। এবং কথা বলতে কোনো দ্বিধা নেই যে মামলা 1টার সময় সমস্ত মামলা শেষ হয়ে গেছে, পুরো সেকেন্ড হাফটা ছিল। তা মাননীয় বিচারপতিরা মামলা শোনেননি, বলেছেন সময়ের অভাব। বেলা 3টের সময় মামলা শেষ হয়ে গেছে, তা মাননীয় বিচারপতিরা শোনেননি, বলেছেন সময়ের অভাব। অথচ 14 এবং 16ই মে জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ 13 মিনিটের হিয়ারিংয়ে কিন্তু ওই ইন্টারিম অর্ডারটা দিয়েছিলেন। এখন সুপ্রিম কোর্টের আগের বেঞ্চগুলো, আমি তাদের সম্মান বিন্দুমাত্র হানি না করেই বলছি, তাদের পূর্ণ মর্যাদা রেখেই বলছি যে 2022 সালের 28শে নভেম্বর থেকে 13ই মে 2025 পর্যন্ত এই দীর্ঘ সময়ে তারা মামলাটা শোনার জন্য সময় করে উঠতে পারেননি। এটা আমাদের কাছে খুব বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি। আমাদের মনে হয়েছে যে এই বেঞ্চগুলো যে কোনো কারণে হোক এই মামলাটা শুনতে চাননি, এই জন্যে শোনেননি। এবং আরেকটা অদ্ভুত ঘটনার আমরা সম্মুখীন হয়েছিলাম, জাস্টিস দীপঙ্কর দত্ত তিনি মামলা ছেড়ে দিয়েছিলেন, সেদিনও মামলা হয়নি। মামলা ছেড়ে দেওয়ার কারণ হিসেবে তিনি যা বলেছিলেন যে সমাজ মাধ্যমে কিছু কর্মীর অতি সক্রিয়তা। তা এখন বিষয় হচ্ছে যে সমাজ মাধ্যমে কে কী লিখবেন। হ্যাঁ, এটা সত্যি, ওই মামলার আগে সমাজ মাধ্যমে অনেক কর্মচারী বন্ধু তারা আশা প্রকাশ করেছিলেন, আনন্দ প্রকাশ করেছিলেন যে যেহেতু দুজন বাঙালি বিচারপতি তারা সমস্ত বিষয়টা জানেন, কাজেই জাস্টিস দীপঙ্কর দত্ত কলকাতা হাইকোর্টে ছিলেন, কাজেই তারা পশ্চিমবাংলার পুরো বিষয়টা, রাজ্যকর্মীদের বিষয়টা তারা অবহিত, কাজেই হয়তো ওই বেঞ্চ একটা কর্মচারীদের পক্ষে অনুকূল খুব ভালো একটা রায় দেবে। এখন সে কারণে মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত মামলা ছেড়ে দিলেন। এখন আমাদের প্রশ্ন যে আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, মূল মামলাকারী সংগঠন, বা মামলার সঙ্গে অন্য যে আরও 2টি সংগঠন যুক্ত রয়েছেন, তাদের কোনো সদস্য বা সমর্থক কিন্তু সমাজ মাধ্যমে কোনো পোস্ট করেননি। অন্যে কি পোস্ট করলেন সমাজ মাধ্যমে, তার জন্য মামলাকারীদের মামলা মাননীয় বিচারপতি শুনবেন না, মামলাকারীদের মামলা পিছিয়ে যাবে, অর্থাৎ মামলাকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। এটা কোন ধরনের ন্যায়? দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি প্রতিটা মামলার আগে সুপ্রিম কোর্টে সমাজ মাধ্যমে এই রকম কিছু অতি সক্রিয়তা দেখা যায়, কেউ যদি কিছু এরকম মন্তব্য করেন, তাহলে প্রতিটা মামলার ক্ষেত্রেই কি মাননীয় বিচারপতিরা এই মামলা ছেড়ে দেবেন, শুনবেন না? কাজেই জাস্টিস দীপঙ্কর দত্তের এই মামলা ছেড়ে দেওয়াটা আমাদের কাছে খুব ভালো লাগেনি। আমাদের মনে হয়েছিল তিনি যে কোনো কারণে মামলাটা শুনতে চাইছেন না, এই জন্য এইটাকে কারণ হিসেবে দেখিয়ে তিনি মামলা থেকে সরে গেলেন। তা জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ অত্যন্ত গুরুত্ব দিয়ে 14 এবং 15ই মে এই মামলা শুনেছিলেন, এবং সেই মামলায় তারা ইন্টারিম রায়ও দিয়েছিলেন যে জুলাই 2009 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে যা ডিএ হয় তার যে টাকাটা বকেয়া রেখেছেন সরকার, সেই বকেয়ার অন্তত 50% দিয়ে দেওয়ার। তা কপিল সিব্বাল বা অভিষেক মনু সিংভিরা বলেছিলেন সরকারের কোমর ভেঙে যাবে 50% দিতে। তা সরকারের কোমর বাঁচানোর তাগিদে একেবারে কোমর ভেঙেছে গেলে তো মুশকিল, তা মাননীয় বিচারপতিরা 25% দেওয়ার কথা বলেছিলেন। তা এই যে অর্ডারটা হয়েছিল তাতে যে পর্যবেক্ষণগুলো এসেছিল সেগুলো আমাদের কর্মী অনুকূল পর্যবেক্ষণ ছিল, যদিও পর্যবেক্ষণের খুব বেশি আইনি মূল্য নেই, কারণ সুপ্রিম কোর্টে এরকম অনেক মামলার কথা আমরা জানি যে মামলায় মাননীয় বিচারপতিরা যে পর্যবেক্ষণ দিয়েছেন ধারাবাহিকভাবে বছরের পর বছর, রায় যখন বেরিয়েছে সেই পর্যবেক্ষণের সঙ্গে রায় কিন্তু সঙ্গতিপূর্ণ হয়নি। তবুও পর্যবেক্ষণের মধ্য দিয়ে মাননীয় বিচারপতিরা এই মামলাটি সম্পর্কে কি ভাবছেন তার একটা আভাস পাওয়া যায়। তা সেটা আমাদের ভালো লেগেছিল এবং দুটো গুরুত্বপূর্ণ কথা তারা বলেছিলেন। 1 নম্বর হচ্ছে যে মামলা আদালতে পেন্ডিং,
রাজ্য সরকারের টাকা নেই, এই কারণ দেখিয়ে কর্মচারীদের প্রাপ্যটাকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যাবে না, সেটা দিতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা আমাদের খুব উৎসাহিত করেছিল, যে তারা কিন্তু 2022 সালের কলকাতা হাইকোর্টের যে রায়, ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট, এবং স্যাটের যে রায় তার কয়েক মাস পরেই 2022 সালেই সেই রায় দুটির উল্লেখ করে সেই অনুসারে এই 25% ডিএ দিতে বলেছিলেন। অর্থাৎ সেই দুটো রায় কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে মান্যতা দেওয়া হয়েছিল, এবং ডিএ দেওয়ার সূচক হিসেবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে গ্রহণ করা হয়েছিল। সে কারণে আমরা উৎফুল্ল হয়েছিলাম, কিন্তু সরকার এই রায়টা মানেননি, এবং একেবারে 6 সপ্তাহ শেষ দিনে তারা একটা এমএ পিটিশন করেন। সেই একই কথা চর্বিত চর্বণ, যে ওই আর্থিক সংকট তারপরে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইত্যাদি 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 মানতে বাধ্য নয়, বা ডিএ বাকি নেই, এইসব কথা। তা আমরা আদালত অবমাননার মামলা করেছিলাম। এখন 3টি সংগঠন আমরা আদালত অবমাননার মামলা করেছিলাম। আরেকটি সংগঠন মামলায় সওয়াল করার অনুমোদন পেয়েছেন, কিন্তু তারা মামলায় যুক্ত হতে পারেননি। যেহেতু তারা রেসপন্ডেন্ট নন, তাই জন্যে তারা আদালত অবমাননার মামলা করতে পারেননি। কিন্তু আমরা 3টি সংগঠন আদালত অবমাননার মামলা করেছিলাম। তা জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পিকে মিশ্রের বেঞ্চে যখন মামলাটা এলো, তারা কিন্তু মূল মামলার শুনানি শুরু করলেন, এবং 4, 5, 6, 7 পরপর 4 দিন মূল মামলার শুনানি সারা দিন ধরে হলো, অন্য সমস্ত মামলা সরিয়ে রেখে। এখন সুপ্রিম কোর্টে একটি নির্দিষ্ট মামলা অন্য সমস্ত মামলা সরিয়ে রেখে পরপর 4 দিন সারা দিন ধরে হচ্ছে, এই রকম উদাহরণ কিন্তু বিরল। অর্থাৎ এই বেঞ্চ মামলাটাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, এবং তাতে কর্মীপক্ষ অনেক উৎসাহিত হয়েছেন, এবং মামলায় অনেকগুলো গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তারা দিয়েছিলেন, যার ফলে আমরা খুব উৎসাহিত হয়েছিলাম। তা সেই বেঞ্চ অনেকে প্রশ্ন করেন যে তাহলে আদালত অবমাননার মামলাটার কী হলো। এখন আমাদের যেটা মনে হয় যে ইন্টারিম অর্ডারটা তখনই দেয়া হয় যখন মূল মামলার শুনানি হয় না, অন্তিম রায় পাওয়া যায় না, তার জন্য সময় লাগে। কিন্তু কর্মচারীরা তো বঞ্চিত হচ্ছেন, তা সেই বঞ্চনার একটা উপশমের ব্যবস্থা করার জন্য ইন্টারিম অর্ডারটা দেওয়া হয়। তা যেহেতু মূল মামলার শুনানি শুরু হয়ে গেছে, হয়তো সে কারণেই মহামান্য সুপ্রিম কোর্ট এই আদালত অবমাননার মামলাটাকে আর গুরুত্ব দেননি বা শোনেননি, বা আগামী দিনে শুনবেন কিনা আমি জানি না। তা এটা আমাদের মনে হয় যে মূল মামলার শুনানি শুরু হয়ে গেছে, তাই এবার গত 1 সেপ্টেম্বর মামলা ছিল, তা মামলা হয়নি, যেহেতু মাননীয় বিচারপতিদের এজলাসে অনেক গুরুত্বপূর্ণ মামলা ছিল। তা আগামীকাল মামলা বেলা 2টো থেকে হচ্ছে, এবং প্রধান বিচারপতির অনুমোদন নিয়ে হচ্ছে। কাজে আমরা আশা করি এই মামলার হিয়ারিংটা আগামীকাল শুরু হবে। স্যার, আপনারা যতই সম্ভাবনা দেখেন, অতীতে নতুন নতুন বাহানা দেখেছে গোটা দেশ। স্যার বলছি, সেই জায়গায় কোন ভরসায় আশাবাদী হবেন সরকারি কর্মচারী বা পেনশন হোল্ডাররা? দেখুন, সোজা কথাটা সোজাভাবে বলা ভালো। আমাদের এই মুহূর্তে কেন্দ্র এবং অন্যান্য রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা, প্রায় সব রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা 2-1টা বাদে, তারা কিন্তু 58% ডিএ পাচ্ছেন। তা আমরা 18%, 40% ডিএতে আমরা পিছিয়ে, এবং এটা সারা ভারতবর্ষে একটা রেকর্ড। শুধু বর্তমান সময়ের জন্য নয়, অতীতেও কখনো কোনো দিন কেন্দ্র পশ্চিমবঙ্গের রাজ্যকর্মী এবং কেন্দ্র এবং অন্যান্য রাজ্যের রাজ্যকর্মীদের ডিএর ফারাক এতখানি হয়নি। তা আমরা সেটা আদায় করতে পারিনি, এবং পুরনো বেতনক্রমের উপর যে ডিএ আমরা আদায় পেয়েছিলাম, সেটা হচ্ছে একবার পেয়েছিলাম 1/1/2018 থেকে 15%, আর 1/1/2019 থেকে 25% পুরনো বেতনক্রমের উপর। সেটাও কিন্তু আমরা কোনো আন্দোলন করে পাইনি। সেটা পেয়েছিলাম কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি নিশিতা মাত্রে এবং তপব্রত চক্রবর্তীর বেঞ্চের চাপে 15% ডিএ 1/1/2018 থেকে হয়েছিল, এবং তারপরে মাননীয় বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং শেখর ববি সরাফের বেঞ্চ তারা চাপ দিয়েছিলেন। সেই চাপে এজি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং 1/1/2019 থেকে 25% ডিএ আমরা পেয়েছিলাম। পুরনো বেতনক্রমের উপর এই যে 40% ডিএ, এটা আমরা পেয়েছিলাম কিন্তু কলকাতা হাইকোর্টের 2টি বেঞ্চের চাপে, কোনো আন্দোলনে নয়। আজকে ধরুন আমাদের যে ষষ্ঠ বেতন কমিশন, তার 4 বছরের বর্ধিত বেতনের যে টাকা, সেটা রাজ্য সরকার স্রেফ মেরে দিয়েছেন, আমাদের দেননি। রাজ্য সরকার আগে
তাদের যে শাসক দল তারা 2009 এবং 2011 যে নির্বাচনী ইস্তাহার ছিল সেখানে বলা ছিল যে বামফ্রন্ট সরকারের আমলে পঞ্চম বেতন কমিশনের 27 মাসের বর্ধিত বেতনের বকে আমরা পাইনি, সেই টাকাটা দিয়ে দেবেন। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেবেন। তারপরে সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স, 30% হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, তারপরে এডুকেশন অ্যালাউন্স ইত্যাদি দেবেন। এবং সবথেকে বড় কথা, সচিবালয়ের কর্মচারীরা দীর্ঘদিন ধরে যে আন্দোলন করছিলেন যে 1960 সালে তাদের যে বেতনক্রম ছিল, পরপর প্রত্যেকটা বেতন কমিশনে সচিবালয় কর্মীদের বেতনক্রমটা কমিয়ে দেওয়া হয়, তাদের মর্যাদা নামিয়ে আনা হয় এবং তুলনায় WBCS এক্সিকিউটিভ বা অন্যান্য রাজ্য সার্ভিসের বেতনক্রম এবং তাদের মর্যাদাটা তুলে ধরা হয়। যেমন ধরুন, তখন একজন সেক্রেটারিয়েটের সিনিয়র এইচে তার বেতনক্রমে শুরু ছিল 500 টাকা, আর একজন WBCS এক্সিকিউটিভ বা অন্যান্য রাজ্য সার্ভিসের এক্সিকিউটিভ তাদের বেতনক্রমে শুরু ছিল 325 টাকা। অর্থাৎ সেক্রেটারিয়েটের সিনিয়র এইচের থেকে WBCS এক্সিকিউটিভ তারা কিন্তু 175 টাকা বেতনে পিছিয়ে ছিলেন। সেই সময় 175 টাকার মূল্য অনেক। অর্থাৎ সেই সময় কিন্তু সেক্রেটারিয়েটের সিনিয়র এইচে WBCS এক্সিকিউটিভ বা অন্যান্য রাজ্য সার্ভিসের থেকে অনেক উচ্চতর অবস্থানে ছিলেন। তা পরপর প্রতিটা বেতন কমিশনে সেগুলো কমিয়ে আস্তে আস্তে সচিবালয়ের মর্যাদাটাকে একেবারে শেষ করে দেওয়া হয় এবং WBCS এক্সিকিউটিভ বা অন্যান্য রাজ্য সার্ভিসের মর্যাদাটাকে অনেক ওপরে তুলে দেওয়া হয়। এই মর্যাদা পুনরুদ্ধার এবং 1960 সালের যে বেতনক্রম আমাদের ছিল বর্তমান মূল্যসূচকের নিরিখে সেই বেতনক্রম ফিরিয়ে দেওয়া, এটাও 2011 সালের তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে ছিল। এবং আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী তখন বিভিন্ন দূরদর্শনের যে সান্ধ্য আলাপচারিতার আসর হতো সেখানে স্নো পাউডার মেখে হাজির হতেন এবং কেঁদে কেটে তিনি এইসব দাবি মিটিয়ে দেওয়ার কথা বলতেন এবং বলতেন সরকারে খালি একবার আসার দরকার, আন্দোলন করার প্রয়োজন নেই কর্মচারীদের, তারা সব দাবি মিটিয়ে দেবেন। কিন্তু সরকার এবং সোনারপুরে কর্মচারীদের একটা সভা ডেকেছিলেন, সেখানেও ছড়া কেটে বলেছিলেন ওরা পাবে এরা পাবে না, তা হবে না তা হবে না কমরেড। তা যাই হোক, কিন্তু সরকারে আসার পর তিনি আন্দোলন না করে দাবি পূরণের গল্প তো ছেড়েই দিন, দাবি করার অধিকারটুকুই কেড়ে নিয়েছেন। 2012 সালের 10ই জানুয়ারি পুলিশ কর্মীদের ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়েছেন। তা 1923 সালে ব্রিটিশ সরকারের সময় পুলিশ কর্মীরা এই অধিকারটা অর্জন করেছিলেন। তা আমরা বুঝেছিলাম এই তৃণমূল শাসিত সরকারটা ব্রিটিশ সরকারের থেকেও শ্রমিক কর্মচারীদের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক, অত্যন্ত খারাপ সরকার, ভয়ঙ্কর সরকার। তারপরে একে একে বিভিন্ন দপ্তর থেকে সংগঠন করার অধিকার কেড়ে নেওয়া হয়। আমরা দীর্ঘদিন পূর্বতন সরকারের আমলে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক এবং ট্রেড ইউনিয়ন অধিকারগুলো অর্জন করেছিলাম সেগুলো সব কেড়ে নেওয়া হয়। শুধু তাই নয়, মিথ্যে মামলা, প্রতিহিংসামূলক বদলি এবং পুলিশ প্রশাসন এবং কর্মী সংগঠনের ছদ্মবেশে শাসক দলের যে গণসংগঠন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, তাদের একেবারে সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি করেন। তা যার ফলে আমরা কিন্তু কার্যত কোনো দাবি আজ পর্যন্ত আদায় করতে পেরেছি এরকমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং শুধু তাই নয়, যে ধরুন দাবি আদায় বাদ দিন, ষষ্ঠ রাজ্য বেতন কমিশন তার যে রিপোর্টটা, বেতন কমিশন তো রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মীদের জন্যে, তাহলে বেতন কমিশনের সুপারিশটা তারা জানতে পারবেন না? এর আগে কিন্তু যতগুলো বেতন কমিশন বেরিয়েছে, 5টা বেতন পে কমিশন এবং একটা পে কমিটি, তার কিন্তু 2টো করে রিপোর্ট প্রত্যেকটা সংগঠনে বিনা পয়সায় রাজ্য সরকারের অর্থ দপ্তর কিন্তু দিতেন এবং পরবর্তীকালে চাইলে রিকুইজিশন করলে অর্থ দপ্তর আরও কপি সরবরাহ করতেন। এই মামলা করার আগে আমরা রাজ্য অর্থ দপ্তর থেকে অন্তত 10 কপি পে কমিশনের রিপোর্ট আমরা রিকুইজিশন করে পেয়েছিলাম, 5th পে কমিশনের রিপোর্ট। কিন্তু এই সরকারটা সেই রিপোর্টটাই আমাদের দিলেন না, সেটাও আদালতে গিয়ে আদায় করতে হলো। তো এইরকম একটা পরিস্থিতিতে আমরা আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে পারছি না, কারণ আতঙ্কের পরিস্থিতিটা এমন একটা জায়গায় যে সেখানে একটা কর্মসূচির আহ্বান করলে, একটা ধর্মঘটের আহ্বান করলে সেটাতে ন্যূনতম সাফল্য মিলছে না। কাজেই আদালতের উপর ভরসা রাখা ছাড়া আমাদের তো দ্বিতীয় গতি নেই। বড় বড় কথা বলে কোনো লাভ নেই, এই নবান্নকে হেলিয়ে দিলাম, এই করলাম, এসব বলে লাভ নেই। আজকে কেন্দ্র এবং অন্যান্য বেশিরভাগ রাজ্য সরকারি কর্মচারীরা তারা আমাদের থেকে অনেক উন্নততর অর্থনৈতিক এবং অধিকারগত অবস্থানে রয়েছেন।
তারা এআইসিপিআই মেনে ডিএটা প্রাপ্য দিন থেকে পেয়ে যান, তারা সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স পান বা অন্যান্য বিভিন্ন যে তারা ইউনিয়নটা করতে পারেন ট্রেড ইউনিয়ন। তার কারণ কিন্তু এই নয় যে ওই সব সরকারগুলো একেবারে তাদের যে শাসক দল কেন্দ্রের বলুন বা অন্য বিভিন্ন রাজ্যে যে শাসক দল আছে তারা সবাই অত্যন্ত কর্মী বৎসল, একদম শ্রমিক কর্মচারীদের প্রতি অত্যন্ত তাদের সুসম্পর্ক, ব্যাপারটা তা নয়। ওখানে দল মত সংগঠন নির্বিশেষে তেরঙ্গা ঝান্ডার পাশে লাল ঝান্ডা, তার পাশে গৈরিক ঝান্ডা লাগিয়ে কর্মচারী সংগঠনগুলি কিন্তু ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন। সেখানে জয়েন্ট কনসালটেটিভ কমিটি আছে এবং সরকার দাবি না মানলে তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দেন এবং প্রশাসন স্তব্ধ হয়ে পড়ে। একটা ধর্মঘটের ডাক দিলে ধর্মঘটের স্তব্ধ, এই যে ব্যাংকের কর্মচারীদের দেখবেন একদিন ধর্মঘটের ডাক দিলে বিভিন্ন সংগঠন মিলে ডাক দেয়, ব্যাংক, এলআইসি, জিআইসি, এনআইসি যাই বলুন, সেখানে কিন্তু দেখবেন একেবারে পুরো স্তব্ধ হয়ে যায়। তা যার ফলে সেই সব সরকারগুলো দিতে বাধ্য হয়। আর পশ্চিমবাংলায় এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, একটা অদ্ভুত কালচার ট্রেড ইউনিয়নে নামিয়ে আনা হয়েছে যে এর আগে যখন বামফ্রন্ট সরকার ছিলেন তখন একদল কর্মচারী তারা এগিয়ে এসে বলেছিলেন এইটা আমার বন্ধু সরকার, একে চোখের মনির মতো রক্ষা করতে হবে। তা আবার সরকার বদলের পরে আর একদল কর্মচারী এগিয়ে এসে বলছেন এটা আমার বন্ধু সরকার, একে পেটের লিভারের মতো রক্ষা করতে হবে। এরপরে যদি সরকার পরিবর্তন হয়, যারা আসবে আর একদল কর্মচারী একদম রেডি হয়ে আছেন, তারা স্বঘোষিত দায়বদ্ধতা নিয়ে নেবেন যে ওই সরকারটাকে বুকের হৃৎপিণ্ডের মতো রক্ষা করতে হবে। এখন সরকারগুলোকে যদি কর্মচারীদের একটা বড় অংশ বিভিন্ন সময় কখনো চোখের মনির মতো, কখনো পেটের লিভারের মতো, কখনো বুকের হৃৎপিণ্ডের মতো রক্ষা করার স্বঘোষিত দায়বদ্ধতা নিয়ে ফেলেন এবং কর্মচারী আন্দোলনের সার্বিক বিরোধিতা করেন, তাহলে স্বাভাবিকভাবে ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে আমরা সরকারের কাছে উপস্থাপিত করতে পারি না। দেখবেন আমাদের হিন্দু বিয়ে বাড়িতে বা হিন্দুর কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে, দুর্গা পুজোয়, বিভিন্ন পুজোয় সানাই বাজে। তা সানাই বাজান ওস্তাদ বিসমিল্লাহ খান এবং তবলায় সঙ্গত করেন পণ্ডিত জাকির হোসেন। এরা দুজনেই কিন্তু ধর্মে মুসলিম। আজ পর্যন্ত অতি রক্ষণশীল হিন্দু বাড়িতে এই প্রশ্ন কিন্তু ওঠেনি যে হিন্দুর মাঙ্গলিক অনুষ্ঠানে ওই মুসলিম বিসমিল্লাহ সানাই কেন বাজবে। কারণ ভারতবর্ষের সংস্কৃতি হচ্ছে সমস্ত ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে, ভাষা নির্বিশেষে আমরা ভারতবাসী, আমরা ভারতীয়, এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই। এবং এই যে সানাইয়ের সংস্কৃতি, এটাই কিন্তু ট্রেড ইউনিয়নের সংস্কৃতি হওয়া উচিত এবং সারা ভারতবর্ষের ক্ষেত্রে এটাই কিন্তু সংস্কৃতি। আপনি দেখবেন যে আইএনটিইউসিকে অনেক সময় কংগ্রেসের সংগঠন বলা হয়, যদিও বাস্তবটা তা নয়, কিন্তু আইএনটিইউসি কংগ্রেসকে ইস্যুভিত্তিক সংগঠন করে। আপনি খেয়াল করবেন আইএনটিইউসি স্বাধীনতার পর থেকে যতগুলো ধর্মঘট ডেকেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, তার সবটাই মানে ম্যাক্সিমাম তার 90% ধর্মঘট কিন্তু ডেকেছে সিটু, এআইটিইউসি, বিএমএস সমস্ত ট্রেড ইউনিয়ন সংগঠনকে নিয়ে নেতৃত্ব দিয়েছে আইএনটিইউসি, কিন্তু সেই কংগ্রেস সরকার বা কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের বিরুদ্ধে। তা এখন দুর্ভাগ্য সারা ভারতবর্ষের ক্ষেত্রেও একটা প্রতিবন্ধকতা আমরা দেখছি যে এখন যখন বিজেপি সরকারের শ্রমিক কর্মচারী নীতির বিরুদ্ধে সর্বভারতীয় স্তরে এরকম ধর্মঘট বা আন্দোলনের ডাক দিচ্ছে ট্রেড ইউনিয়নগুলো, তখন বিএমএস সরে দাঁড়াচ্ছেন। এটা কাঙ্ক্ষিত নয়। তবুও সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু কি কেন্দ্র কি অন্যান্য রাজ্য সবাই কিন্তু এখনও পর্যন্ত ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে দলীয় রাজনীতিকে দূরে সরিয়ে রেখে একসাথে লড়াই আন্দোলন করছেন। তো এখানে সেটা হচ্ছে না, যার ফলে আমরা সরকারের হাতে অস্ত্র তুলে দিচ্ছি এবং সরকার আমাদের নিষ্পেষণ করছেন। একটা জিনিস আমাদের বুঝতে হবে, সরকার হচ্ছে মালিক, আমরা হচ্ছি শ্রমিক। আমি ট্রেড ইউনিয়ন করার সূত্রে বিভিন্ন জুট মিল, চা বাগান এসব জায়গায় আমায় যেতে হয়। সেখানে কিন্তু যে শ্রমিকরা মালিকের হয়ে কথা বলে, মালিকের সুবিধে অসুবিধে দেখে, তাদেরকে কিন্তু শ্রমিকরা দালাল হিসেবে চিহ্নিত করে এবং তাদেরকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে রাখে এবং অনেক সময় সাধারণ শ্রমিকদের রোষের মুখে তাদের জীবন নিরাপত্তা বিপন্ন হয়। সেটাকে আমি সমর্থন করছি না, কিন্তু তারা সামাজিকভাবে শ্রমিক কর্মচারীরা এটা বোঝেন যে এই মালিকের লোক থাকার ফলে শ্রমিক কর্মচারী আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আমাদের হোয়াইট কালার এমপ্লয়ি, এখানে ধরুন কর্মী সংগঠনের ছদ্মবেশে রাজ্য শাসক দলের যে গণসংগঠন রয়েছে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, তারা সার্বিকভাবে
পুলিশ এবং প্রশাসনকে সঙ্গে নিয়ে যে কোনো কর্মচারী আন্দোলনের সার্বিক বিরোধিতা করছেন, এবং শুধু তাই নয়, এমন একটা আতঙ্কের পরিবেশ কায়েম করেছেন যে দাবি কথা বলা তো দূরস্থান, কর্মসূচিতে অংশগ্রহণ করা তো দূরস্থান, তারা আমাদের সঙ্গে প্রকাশ্যে কথাবার্তা বলতে ভয় পাচ্ছেন। এখন এরা এটা করছেন। এখন ধরুন এই মামলাটা আমরা করেছি, এই মামলায় আমাদের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। আমরা 2022 সালের 28শে নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে এই মামলা চলছে, আগামী সোমবার 28তম দিন, যার ফলে আমাদের 2জন সিনিয়র অ্যাডভোকেট, আরও 5 জন আইনজীবী, তাদের নিয়ে এই মামলা চালাতে আমরা কার্যত পর্যুদস্ত। অথচ ধরুন এই মামলায় আমাদের জয় সম্পর্কে আমরা 100% নিশ্চিত। এই মামলায় যে আমাদের জয় হবে, আমরা কোনো রকমভাবে এ নিয়ে কোনো দ্বিধা বা সংশয় আমাদের মধ্যে নেই। তো এই মামলার রায় কার্যকর হলে সরকার তো কার্যকর করতে বাধ্য হবেন। তা তখন যারা বেনিফিশিয়ারি, তাদের সংখ্যা কর্মরত এবং অবসরপ্রাপ্ত মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, এরা মিলিয়ে অন্তত 10 লক্ষ। তা সেই 10 লক্ষ কর্মচারীর 5% মানে 5% যদি 500 টাকা করে এককালীন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতেন, তাহলে আমাদের 2.5 কোটি টাকা হয়ে যেত। যদি এই 10 লক্ষের 10% 100 টাকা করে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতেন এককালীন, তাহলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 কোটি টাকা জমা পড়তো। তা তো জমা পড়েনি। এই কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদের মধ্যে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, এর একটা ছোট অংশ তারা প্রথম থেকে, আমরা যবে থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছি, তারা প্রথম থেকে সাহায্য করে যাচ্ছেন, বারবার করছেন, যার ফলে একই লোককে একাধিকবার দিতে হচ্ছে। কেউ 3 বার, 4 বার, 5 বার দিচ্ছেন। কিন্তু সবাই যদি এগিয়ে আসতেন, সবার প্রয়োজন ছিল না, যদি অন্তত 5% বেনিফিশিয়ারি এগিয়ে আসতেন, তাহলে কিন্তু আজকে আমাদের মামলার দিনের আগে বিনিদ্র রজনী যাপন করতে হতো না যে কালকে মামলায় আমরা আইনজীবীদের খরচটা কী করে মেটাবো, এই যে যাতায়াত খরচ, হোটেল খরচ, অন্যান্য আনুষঙ্গিক খরচ আমরা কিভাবে মেটাবো, এই চিন্তা করতে হতো না। অথচ এই 10 লক্ষ মানে উপকৃত সম্ভাব্য বেনিফিশিয়ারি প্রত্যেকে কিন্তু মনে প্রাণে চান, তারা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে এই মামলায় কর্মীপক্ষ জেতে, এই জয় হয় এবং সরকার এই রায়টা কার্যকর করতে বাধ্য হন এবং তারা তাদের প্রাপ্য পাওনাগণ্ডাটা বুঝে নেন। তাহলে সিংহভাগ সরকারি কর্মচারী যখন ধর্মঘট বা কর্মবিরতির মতো কর্মসূচির ডাক দেওয়া হবে, সেখানে অংশগ্রহণ করবেন না। তারা নিরাপদ দূরত্বে থাকবেন যে না, আমরা শাসক দলের রোষের মুখে পড়ব না। আবার আর্থিক অনুদান দেওয়ার সময় একটা মামলা যখন চলছে, তখনও আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখব, দরকার নেই আমরা দূরত্ব বজায় রেখে থাকি। তাহলে এই মানসিকতা ত্যাগ করতে না পারলে তো কর্মচারী আন্দোলন এগোবে না, সরকার তো তার মতোই কাজ করবে। মানস ভূঁইয়া হচ্ছে এই রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা, তা আগে ছিলেন শুভেন্দু অধিকারী। তা আমরা মানস ভূঁইয়া সাহেব, আগে শুভেন্দু অধিকারী যখন কর্মচারী আন্দোলনের এই কর্মচারী সংগঠনের নেতা ছিলেন, তখনও আমরা তার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়েছিলাম। আবার মানস ভূঁইয়ার উদ্দেশ্যেও একই চ্যালেঞ্জ আমরা ছুঁড়েছি যে আপনারা তো এই মামলার সার্বিক বিরোধিতা করছেন, কর্মরত কর্মচারীদের কাছে গিয়ে পরিষ্কার বার্তা পৌঁছে দিচ্ছেন যে এই মামলায় আর্থিক সহযোগিতা করলে বা কোনো রকমভাবে সহযোগিতা করলে তাদের প্রতিহিংসামূলক বদলি, মিথ্যে মামলা ইত্যাদির সামিল হতে হবে, যেহেতু এটাকে তারা সরকার বিরোধী মনে করছেন। তাহলে আপনারা ঘোষণা করুন যে এই মামলার রায় কার্যকর হলে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যারা সদস্য, তারা এই মামলার রায়টার যে সুফল সেটা নেবেন না, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে নেবেন না, তারা তো সেটা বলছেন না। কাজেই এই জায়গাটায় আমরা পড়ে আছি। সেখানে ওই শূন্যগর্ভ আস্ফালন করে লাভ নেই। মহামান্য সুপ্রিম কোর্টের উপর আস্থা ভরসা রাখা ছাড়া আমাদের কাছে দ্বিতীয় কোনো অপশান নেই।